মঞ্চে মূল রাজনৈতিক সংগঠন আমাদের ক্ষেত মজুর ইউনিয়ন, কৃষক সভা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে বসে আছেন আমাদের ভাই বন্ধু, মা বোন এবং কমরেডগণ। আপনারা এতক্ষণ ধরে যে কথা শুনছিলেন আমি তার খুব একটা পুনরাবৃত্তি করব না। আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী আছেন, আপনারা বিলক্ষণ তার নামটা জানেন। তিনি যে দুর্বুদ্ধি নিয়ে দেশটা চালানোর চেষ্টা করছেন তার মোদ্দা কথা হচ্ছে দেশ মানে আদানি, আম্বানি এবং কত। দেশের সেবা করা মানে আদানি, আম্বানি এবং দেশি বিদেশি কর্পোরেটদের মুনাফা ঠিকঠাক হচ্ছে কিনা সেইটা দেখা, আর সেইটা দেখবার জন্য তার একের পর এক পদক্ষেপ হচ্ছে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, বন, জঙ্গল, জল, জমি, খনি সব কিছু আস্তে আস্তে এদের হাতে তুলে দেওয়া। আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত কল কারখানা এবং অন্য প্রতিষ্ঠান পর্যায়ক্রমে এদের হাতে তুলে দেওয়া। আমাদের দেশের পরিষেবা ক্ষেত্র, তা সেটা শিক্ষা ক্ষেত্র হতে পারে, তা সেটা স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, তা সেটা যোগাযোগের ব্যবস্থা হতে পারে, সব আস্তে আস্তে কর্পোরেটদের হাতে তুলে দাও। কারণ এদের সেবা করার জন্যই এই সরকারটা জন্ম হয়েছে। এদের স্বার্থ দেখলেই নাকি দেশের স্বার্থ দেখা হবে। কেউ কেউ খুঁজে পাচ্ছিলেন না যে উনি কার চৌকিদার। আমি আপনাদের বলছি উনি সত্যি সত্যি চৌকিদার, আদানি আম্বানিদের চৌকিদার। আপনার আমার নয়, দেশের কৃষকের নয়, শ্রমিকের নয়, সাধারণ মানুষের নয়। উনি আদানি আম্বানির স্বার্থের পাহারাদার। ওনার সবচেয়ে যে পদক্ষেপ সেটা হচ্ছে শ্রমিককে সত্যিকারের কৃতদাসে কি করে পরিণত করা যায়, তাই শ্রম আইন সব বাতিল করে দিয়ে শ্রম কোড চালু করেছে। আর কৃষকের সর্বনাশ করবার জন্য 3টে কৃষি আইন এবং বিদ্যুতের মাসুল সংক্রান্ত নতুন বিল এইটা চালু করেছেন যখন গোটা দেশে প্যান্ডেমিক চলছে, এখনো চলছে, লকডাউনের পরিস্থিতি। সরকারি ভাবে বলা হচ্ছে বাড়ি থেকে বেরোবেন না, দোকানপাট বন্ধ, স্কুল কলেজ বন্ধ, বাস ট্রাম ট্রেন বন্ধ, দম বন্ধ হওয়া অবস্থা। সব মানুষ একসঙ্গে রুখে দাঁড়াতে পারবে না, এটাই সুযোগ। সেই সুযোগে আমাদের দেশের কৃষিকে ধ্বংস করার, কৃষি পণ্যের বাণিজ্যের ব্যবস্থাটাকে পুরোপুরি বহুজাতিদের হাতে তুলে দেওয়ার সুযোগটা তারা গ্রহণ করলেন। আমি একটা দুটো কথা বলবো সেই প্রসঙ্গে, কিন্তু আমরা ক্ষেত মজুর সংগঠন এই যে কৃষকের উপরে আঘাত বা কৃষি বিল, কৃষি আইন যাই আপনারা বলুন না কেন, তাতে আমরা ক্ষেত মজুররা এত বিচলিত কেন, এত দুশ্চিন্তাগ্রস্ত কেন, আমরা কৃষকের পাশে তাতে দাঁত দিয়ে লড়ছি কেন? প্রথম কথা হচ্ছে কৃষি না বাঁচলে ক্ষেত মজুর বাঁচবে না। এই জমিতে উন্নত প্রযুক্তি আছে, যন্ত্র চাষ হবে। এখন যা চাষ হয় সেই ফসলের চাষ নাও হতে পারে। চুক্তি চাষের মাধ্যমে যারা জমিতে আসবেন
যারা এই ছাপোষা কৃষকগুলোর সঙ্গে চুক্তি করবেন তাদের প্রধান বিবেচ্য দেশের লোক খেতে পাচ্ছে কি পাচ্ছে এটা নয়, তাদের প্রধান বিবেচ্য হচ্ছে আমার কত মুনাফা হবে। যদি তাদের মনে হয় ধানের জমিতে তামাকের চাষ করলে তাদের মুনাফা বেশি হবে, তাহলে তারা তামাকের চাষ করবে। যদি তারা মনে করেন আলুর জমিতে রাবারের গাছ চাষ করলে তাদের মুনাফা বেশি হবে, তাহলে রাবারের চাষ করবেন। যখনই ফসলের ধরন বদলে যায় কাজের সুযোগ কমে। ধানের চাষ হলে, গমের চাষ হলে, আলুর চাষ হলে আমার যে ক্ষেত মজুররা কাজ পায়, শাকসবজি আনাজের চাষ করলে যে কাজ পায়, যখন রাবার গাছের চাষ হবে, যখন তামাকের চাষ হবে, তাদের কাজের পরিমাণ কমবে। আর তাও যদি যন্ত্রের মাধ্যমে চাষ হয় তাহলে আরো কমবে। তিন, আমাদের বহু ক্ষেত মজুর গরিব বা প্রান্তিক চাষি আছেন যারা অপেক্ষাকৃত বেশি জমি, 5 বিঘা, 7 বিঘা, 8 বিঘা, 10 বিঘা, 15 বিঘা জমি আছে, এমন চাষিদের জমি তারা চুক্তিতে এখনই চাষ করেন। এখনই চাষ করেন। ধরুন আমি 5 বিঘা জমির মালিক, আমার পরিবারের যা আয় তার বেশিরভাগটা আছে চাষ থেকে নয়। ছেলে মাস্টারি করে, কিংবা এক ছেলে ব্যবসা করে, কিংবা এক ছেলে ঠিকাদারি করে, তারা যে রোজগার করে তাতেই আমার সংসার চলে। সেজন্য আমি ঠিক করেছি জমিটা এই ডায়মন্ড হারবারের আশেপাশে যে ক্ষেত মজুররা আছে তাদের দিয়ে দেবো, আর আমি কলকাতায় গিয়ে একটা ফ্ল্যাটে থাকবো। আমার ছেলে কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, ভালো হাসপাতাল আছে, ভালো ডাক্তার আছে, ভালো অন্য সুযোগ সুবিধা আছে, আমি কেন গায়ে পড়ে থাকবো? তাহলে অনেকে যারা গ্রাম ছেড়ে চলে গেছেন তারা তাদের জমিটা ওই গ্রামেরই যারা ক্ষেত মজুরি করে, ওই গ্রামের যারা ভাত চাষি, ওই গ্রামেরই যারা প্রান্তিক চাষি, তাদেরকে চাষ করতে দিয়ে চলে গেছে। এবার নরেন্দ্র মোদী যে আইনটা করেছেন, এই আইনটাকে হচ্ছে এই ক্ষেত মজুর যারা চুক্তি চাষ করে, প্রান্তিক চাষি, গরিব চাষি যারা চুক্তিতে অন্যের জমি চাষ করে, একজন কৃষকের জমি আরেকজন অপেক্ষাকৃত দুর্বল কৃষক চাষ করে, এদের সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়ে ওই জায়গায় আদানি, আম্বানি বা কর্পোরেট আছে। এবং আস্তে আস্তে কৃষকের জমি পুরোপুরি গ্রাস করে নেবে। এটা অনেকের বিশ্বাস হচ্ছে না। কি করে গ্রাস করে নেবে? চুক্তি হবে, কি ফসলের চাষ হবে, কি বীজ ব্যবহার করা হবে, কি সার ব্যবহার করা হবে, ফসল যেটা উঠবে তার গুণগত মান কেমন হলে তার দাম কত হবে, সব চাষবাস করবার আগে জমিও দেখার দরকার নেই, সেচের সুযোগ কি আছে দেখার দরকার নেই, মাটি পরীক্ষা করার দরকার নেই। চুক্তি হয়ে যাবে চাষির সঙ্গে। তোমার আলুর সাইজ যদি হয় 350 গ্রাম থেকে 400 গ্রাম, তাহলে তুমি আলুর কেজি প্রতি দাম পাবে আমার কাছ থেকে 8 টাকা। কৃষকের উপর নির্ভর করছে আলুর সাইজ। বীজটাও দেবে, আপনার স্বাধীনতা নেই। নরেন্দ্র মোদী বলছেন কৃষককে আমি স্বাধীন করে দিলাম। আরে আমার জমিতে কি ধানের চাষ করবো সেই বীজটা আমি দিতে পারবো না। আলুর কি বীজ আমরা ব্যবহার করবো আমি কিনতে পারবো না, কি সার ব্যবহার করবো আমি কিনতে পারবো না। সব ওই চুক্তিকারক কোম্পানি তারা আমাকে সাপ্লাই করবে, তাদের দামে আমাকে কিনতে হবে। আরে বীজটা যদি খারাপ হয় তো আলুর সাইজ 100 গ্রাম হবে, 50 গ্রাম হবে।
প্রাকৃতিক কারণে ফসল হানি হতে পারে, তার গুণগত মান খারাপ হতে পারে, যা একান্তই চাষির হাতে নির্ভর করে না, সেটা চাষির ঘাড়ে চাপিয়ে দিয়ে বলবে তোমার আলুর সাইজ ছোট হয়েছে, ওই আলু আমি নেব না। এবার আলু চাষি কোথায় যাবে বলুন? কোথায় যাবে? আমি যে ধরনের ফসলের জন্য চুক্তি করেছিলাম সেই ফসল তুমি দিতে পারছো না, নেব না। আর ওখানে আইন একটা জিনিস করে রেখেছে, এই কর্পোরেট বা কোম্পানিগুলোর সঙ্গে চাষিদের যে চুক্তি হবে, এই চুক্তিপত্রটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে গ্রহণযোগ্য। ওইটা দেখিয়ে কোম্পানি লোন নিতে পারে। জমিটা মর্টগেজ রেখেই লোনটা হবে, চুক্তিপত্রটা মর্টগেজ রেখে লোন নেবে। আর এই লোন শোধ না হলে জমিটা নিলাম হবে এবং ওই কর্পোরেট সংস্থা কিনে দেবে, চাষির জমি চলে যাবে। তো বড় ক্ষেত মজুর আমার চুক্তি চাষি করে। এই যে আপনাদের এখানে আমফানে যখন ক্ষতিগ্রস্ত হলো কৃষক, তখন আমরা ক্ষেত মজুর ইউনিয়ন থেকে মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছিলাম যে আমার চুক্তি চাষিরা বীমা কোম্পানির টাকাও পাবে না, আর রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যদি কোনো ক্ষতিপূরণ দেয় সেই টাকাও পাবে না, কারণ মৌখিক চুক্তির ভিত্তিতে এরা চাষ করে, এদের হাতে কোনো কাগজ নেই। এই চুক্তি চাষীদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা আইন চাই, কিন্তু এই চুক্তি চাষীদের ঘাড় ধাক্কা দিয়ে জমি থেকে সরিয়ে দেওয়ার জন্য আইন হচ্ছে। আর যে কৃষক চুক্তি চাষের সঙ্গে যুক্ত হচ্ছে বা হতে বাধ্য হচ্ছে, এই জমির গুণমান ঠিক থাকবে না। এই জমিতে যে ফসল এতদিন চাষ হয়েছে এখন ভিন্ন ফসলের চাষ হবে। আর এই জমি চুক্তি চাষের এই প্রক্রিয়া চলতে চলতে একটা সময় চাষি আরো বেশি ঋণগ্রস্ত হবে। আমরা আরো একটা কারণে ক্ষেত মজুররা এই আইনের বিরুদ্ধে এবং তাই এই ধরনের প্রতিবাদ সমাবেশ হয়েছে। যেটা হচ্ছে যত রকম ফসলের চাষ হয়, এটাকে যদি আপনি দুভাগে ভাগ করেন, একটাকে বলা হয় খাদ্য ফসল ফুড ক্রপ, আর একটাকে বলে ক্যাশ ক্রপ লাভজনক ফসল। আমাদের দেশে কত লোক আছে চাল বা গম বা যে কোনো দানা শস্য ধরলে মাথা পিছু কত চাল লাগে, কত গম লাগে, কত ভুট্টা লাগে, সেই পরিমাণ চাষ সেই পরিমাণ উৎপাদন তো আমাদের জমিতে হতে হবে। তা যদি না হয় তাহলে সব মানুষ খেতে পারবে না। সেই পরিকল্পনা করার কথা সরকারের। পশ্চিম বাংলায় আমাদের 10 কোটি লোক আছে, প্রতি বছর কত খাদ্য দরকার, সেই খাদ্যের চাষ না করে যদি রাবার গাছের চাষ হয়, যদি তামাকের চাষ হয়, যদি ইউক্যালিপটাসের চাষ হয়, যদি বাগান তৈরি হয়, আর ধান গম আলু ইত্যাদির চাষ কম হয়, তাহলে একটা সময় আমাদের খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হবে। কেউ আটকাতে পারবে? তো এখন কর্পোরেটদের হাতে যখন জমি চলে যাবে, তখন তারা লাভজনক পণ্যেরই চাষ করবে। তারা আপনার খাদ্য নিরাপত্তা রক্ষার কোনো ঠিকাদারি নেয়নি। তারা কোটি কোটি টাকা মুনাফা করবার লোভেই এটা করছে। আমরা সেই জন্য মনে করি আমি ক্ষেত মজুর হতে পারি, আমি সাধারণ মধ্যবিত্ত হতে পারি, আমি একজন সরকারি কর্মী হতে পারি, আমি একজন শিক্ষক হতে পারি, আমি একজন ব্যবসাদার হতে পারি। এই কৃষি না বাঁচলে ভবিষ্যতে আমরাও বাঁচব না। এই বোঝাপড়াটা যাতে তৈরি হয় তার জন্য এখানে আমরা মাইক নিয়ে মিটিং করি। তার জন্য আমরা দিল্লির চারপাশে লাখ লাখ কৃষক এই প্রচন্ড হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, আমরা তাদের লড়াইকে সমর্থন করে এখানে সভা করছি। এই লড়াই আমাদের করতেই হবে। এই লড়াই ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই।
আপনারা আজকে সংবাদপত্র দেখেছেন, দুটো খবর। একটা খবর হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন একদিন বা দুদিনের জন্য করব। এটা আমরা আগস্ট মাস থেকে বলে আসছি। আমরা সবশেষ গলা ফাটিয়ে বলেছি 16 তারিখে রাজভবন চলো কর্মসূচিতে, রানী রাসমণিতে। কৃষক দরদি সাজবার আপনি বেশি চেষ্টা করছেন। নরেন্দ্র মোদী যেভাবে কর্পোরেটদের কৃষিতে ঢোকবার জন্য কার্পেট পেতে রাস্তা বানিয়ে দিচ্ছেন, 2014 সালে আমাদের মুখ্যমন্ত্রী একই আইন আমাদের বিধানসভায় পাস করিয়েছে। আর যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে বলছেন আমি দিল্লির কৃষকদের আন্দোলনের পাশে আছি। আর দিল্লির কৃষকরা যে কারণে আন্দোলন করছে তার উল্টো কাজটা তুমি 2014 সালে আইন করে এখানে পাস করিয়েছ। দিল্লির এই লড়াই শুরু হওয়ার পরেও আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম কেরালার সরকার যদি বিধানসভাতে পাস করতে পারে যে আমরা দিল্লি যে আইন তৈরি করেছে সেটা কেরালা রাজ্যে আমরা প্রয়োগ করতে দেব না, কারণ কৃষি রাজ্য তালিকাভুক্ত বিষয় দিল্লি চাপিয়ে দিতে পারে না। পাঞ্জাবের সরকার, কংগ্রেসের সরকার, পাঞ্জাবের সরকারও বিধানসভাতে প্রস্তাব নিয়েছে যে দিল্লির এই 3টে কৃষক বধ করার আইন, এই আইন আমরা কার্যকর করতে দেব না। পাঞ্জাব করেছে, রাজস্থান করেছে, কেরালা করেছে, আমাদের মুখ্যমন্ত্রী পারবেন না কেন? প্রস্তাবটা কি নেওয়া হবে তার খসড়া করে আমাদের পার্টির দলনেতা কমরেড সুজন চক্রবর্তী এবং কংগ্রেসের বিরোধী নেতা বিধানসভায় আব্দুল মান্নান, তারা দুজনে খসড়া করে মুখ্যমন্ত্রীর হাতে দিয়েছেন যে একদিনের জন্য বিধানসভা অধিবেশন ডাকুন, এই প্রস্তাবটা পাস করুন। দিল্লিকে একটা বার্তা দিন, দিল্লি আইন করলেও পশ্চিম বাংলায় আইন আমরা কার্যকর করব না। আজকে উনি বলছেন যে আমি বিধানসভা ডাকবো এবং এরকম একটা প্রস্তাব আমাদের গ্রহণ করতে হবে। আশা করি সব দল সমর্থন করবেন। এসব কি বলেছে চলেছে, এটা করলেই কি হবে? নরেন্দ্র মোদী যে আইনটা করেছে যা কৃষকের সর্বনাশ করবে, দেশের সর্বনাশ করবে, আমাদের খাদ্য নিরাপত্তার 12টা বাজিয়ে দেবে, আমাদের রেশন ব্যবস্থা উঠে যাবে, এই রকম একটা সাংঘাতিক পদক্ষেপ কর্পোরেটদের স্বার্থে নরেন্দ্র মোদীরা নিয়েছেন। প্রায় সেরকমই একটা পদক্ষেপ মমতা ব্যানার্জি 2014 সালের 8ই ডিসেম্বর আমাদের বিধানসভাতে নিয়েছেন। আমরা বলবো একই সঙ্গে দুটো কাজ করুন। 2014 সালের 8ই ডিসেম্বর কৃষিতে কর্পোরেটায়নের জন্য যে আইন গ্রহণ করা হয়েছে সেটা বাতিল, এবং নরেন্দ্র মোদীরা যা করতে চাইছেন তা পশ্চিমবাংলায় কার্যকর করা হবে না। তার জন্য বিধানসভা হোক, আমরা বিধানসভা অধিবেশনের দিন কৃষক মজুররা অভিযান করে ওখানে যাব যে তোমরা পাস করো, আমরা বাইরে অপেক্ষা করছি। পাস না করলে বিধানসভার ভেতরেই থাকবে। 2014 সালের আইন বাতিল করো আর নরেন্দ্র মোদীর আইনের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করো যে এটা আমরা পশ্চিমবাংলার মাটিতে কার্যকর করতে দেব না। দ্বিতীয় একটা খবর, মুকেশ আম্বানির সংস্থা বলেছে কৃষিতে চুক্তি চাষ করার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। আমাদের 1500টা রিলায়েন্সের টাওয়ার, টেলিফোন টাওয়ার কাজ করছে না। বহু পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ হচ্ছে, রিলায়েন্সের মলের সামনে বিক্ষোভ হচ্ছে। আমরা যা ব্যবসা করি তার মধ্যে এখনো
চুক্তি চাষ করতে হবে, কৃষকের গলা কেটে তার ফসল নিতে হবে, আমরা এরকম পদক্ষেপ এখনো নিইনি। মিথ্যে কথাই যা ক্ষতি দেখাচ্ছেন তাও মিথ্যে কথা। আর কৃষক বধ করার জন্য যে 3টে আইন আনা হয়েছে, এই 3টে আইনের খসড়াটা আদানি আম্বানিরাই বানিয়ে দিয়েছে, এটা নরেন্দ্র মোদীর বানানো নয়, ওরাই বানিয়ে দিয়েছে। ধরুন কম পয়সায় কৃষকের ফসল কিনে নেবে, দেশের প্রধানমন্ত্রী বলতে পারে এরকম? কৃষক বন্ধুরা, আপনারা আপনাদের ফসল বিক্রি করতে সরকারি ক্রয় কেন্দ্রে যাবেন না, বেসরকারি ক্রয় কেন্দ্রে যাবেন। সরকার বলতে পারে এটা? পারে, মোদি পারে। বিএসএনএলটাকে তুলে দিন, আর জনগণ জিও ওইটাকে আপনারা সবাই ব্যবহার করুন। মোদি বলতে পারে এরকম করে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, তারা যুদ্ধের অস্ত্র তৈরি করবে না, তারা রাফালের বিমান ওটা দেখে দেখে এখানে তৈরি করবে না। যে লোকটা একটা খেলনা বিমান জীবনে দেখেনি বা তৈরি করেনি, অনিল আম্বানি, তার কারখানা নেই, চাল নেই, তুলো নেই, একটা ঋণগ্রস্ত কোম্পানি, তাকে বললো তুমি রাফাল বিমান তৈরি করো। সরকারি সংস্থাকে তুচ্ছতাচ্ছিল্য করে সেটাকে ধ্বংস করে দিয়ে বেসরকারি কর্পোরেট সংস্থাকে পাইয়ে দেওয়া, এটাই হচ্ছে মোদির চলবার পদ্ধতি। সরকারটা কর্পোরেটের সরকার, সরকারটা আপনার আমার পকেট কাটার সরকার। কৃষককে বধ করো, শ্রমিককে বধ করো, ব্যবসায়ীদের বধ করো, জিএসটি চালু করো, আর ওই যে কি নোটবন্দি চালু করো, সব অংশের মানুষের সর্বনাশ করো, শুধু এদের বাক্যে সুযোগ দাও। আপনারা খবর জানেন নিশ্চয়ই, লকডাউনের সময় সবার ব্যবসা কমেছে, লকডাউনের সময় কলকারখানার উৎপাদন কমেছে, লকডাউনের সময় আমাদের অর্থনীতি ঘোরাঘুরি খাচ্ছে। আর এই লকডাউনের সময় আম্বানি এবং আদানিদের পুঁজি বহুগুণ বেড়েছে, 1.5 গুণ 2 গুণ বেড়েছে, 1 ব্যবসা করেছে। এই যে রেল, এখন দূরপাল্লার রেলে আপনারা ওঠেন, রেলের ভাড়া এখন 1.5 গুণ, যেটা ছিল 1200 সেটা 800, যেটা 2000 ছিল সেটা 3000 ভাড়া। ট্রেনের নাম বদলে দিয়েছে, যে এটাকে ফেস্টিভ্যাল বা কোভিড এরকম নাম দিয়ে ট্রেন চালাচ্ছে। বুদ্ধিটা আদানি, 162টা ট্রেন নিয়েছে আদানি। আদানি বলছে ভাড়াটা এই লকডাউন থাকতে থাকতে, কোভিড থাকতে থাকতে বাড়িয়ে দাও। এবার তো সরকার আস্তে আস্তে সরে যাবে, এবার তো ট্রেন চালাবে আদানি, তাহলে লোক এই যে বাড়তি ভাড়া দিতে অভ্যস্ত হয়ে গেল, তারপরে ওর লাভটা হবে, সেই জন্য এখন ওটা চালু করে দেওয়া হবে। আমি আমার কথা বাড়াবো না, বক্তারা আছেন, আমি শুধু আপনাদের বলতে চাই, এই যে 3টে আইন আছে না, এই 3টে আইন পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে, আলাদা স্বাধীন আইন নয়, পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে। কম পয়সায় কৃষকের ফসল কিনবো, যত খুশি কিনবো, যত খুশি মজুত করব, যত খুশি কালোবাজারি করব, যত খুশি দাম বাড়াবো, তাহলে এটাও একটা আইনে আটকে যাচ্ছে, অত্যাবশ্যকীয় পণ্য আইন। তাহলে তখন এই আম্বানি আদানিরা তারা মোদীকে বললেন যে 2টো আইন করলে হবে না, অত্যাবশ্যকীয় পণ্য আইনটাও পরিবর্তন করতে হবে। ওখান থেকে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি এই সবকে ওই আইনের আওতা থেকে বাদ দিতে হবে, যাতে আমরা লাখ লাখ টন মজুত করতে পারি, যাতে আমরা 100% পর্যন্ত দাম বাড়াতে পারি, যাতে আমরা কালো বাজারে আমাদের মজুত খাদ্য বিক্রি করতে পারি, তারও ব্যবস্থা করে দাও। প্রথমটা হচ্ছে
কৃষককে সহায়ক মূল্য না দিয়ে কম দামে তার ফসল কিনে নেওয়া। তৃতীয়টা হচ্ছে চুক্তি চাষের মধ্যে কৃষককে আজকে ফিরতে বেঁধে ফেলো, 5 বছরের মধ্যে তার জমি দেহাত হবে, হলি হলি করে কর্পোরেটরা জমিতে ঢুকে যাবে। সবটা মিলিয়ে আমাদের রেশন ব্যবস্থা কি করে চলবে বলুন তো? সরকার যদি ধান না কেনে, সরকার যদি গম না কেনে, রেশনও দেবেটা কি? স্কুলে মিড ডে মিল হবে কি করে? ICDS এর পুষ্টি প্রকল্প চলবে কি করে? কোনটা চলবে? এই সর্বনাশের রাস্তায় এরা হাঁটছে। আমরা সেই কারণে মনে করি এই আইন যদি কার্যকর করতে পারে দিল্লির এই মোদী সরকার, তাহলে কৃষক মরবে, ক্ষেত মজুর মরবে, শ্রমিক মরবে, চাপসা মধ্যবিত্ত মরবে, ব্যবসাদাররা মরবে, শিক্ষক কর্মচারীও মরবে। পকেটে টাকা থাকবে আপনাদের, বাজারে চাল পাবেন না, গম পাবেন না, পেঁয়াজের দাম 100 টাকা কেন 200 টাকা হবে, আলুর দাম এবারেই 60 টাকা কিলো হবে। আপনি দেখে নিন, আলু চাষি চাষ করছে মনের আনন্দে, আর কোল্ড স্টোরেজে আলু রাখবে সেই জায়গাটা ব্যবসায়ীরা বুক করে নিয়েছে। আলু চাষির ঘরে উঠবার পরে সেটা যদি স্টোরে রাখবার সুযোগ না পায়, তাহলে তত্তর করে দাম পড়বে, কম দামে আলুটা বিক্রি হবে। আর যারা স্টোরে জায়গা বুক করে রেখেছে তারা কম দামে আলু নিয়ে ওখানে ঢোকাবে। বড় ব্যবসায়ী কর্পোরেট ইতিমধ্যে 70 জায়গা এদের হাতে চলে গেছে, কোল্ড স্টোরেজের স্পেস। সব মানুষের বিপদ। ভাববেন না এটা কৃষকদের লড়াই, ভাববেন না এটা ক্ষেত মজুরদের লড়াই, ভাববেন না এটা পাঞ্জাবের লড়াই, ভাববেন না এটা হরিয়ানার লড়াই, গোটা দেশের আম জনতার লড়াই, সব পেশার মানুষের লড়াই, সব অঞ্চল জনগণের লড়াই। আসলে এটা দেশ বাঁচানোর লড়াই। বিজেপি দেশটাকে কর্পোরেটের হাতে তুলে দিতে চায়, আমরা আমার দেশকে রক্ষা করতে চাই, আমাদের অধিকার রক্ষা করতে চাই, আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে চাই, আমাদের শান্তি, আমাদের সম্প্রীতি রক্ষা করতে চাই। ধর্ম দিয়ে কিছু হবে না। দীপকটা শুরুতেই বলছিলেন যে এখন টিভিতে চর্চা হয়, ডায়মন্ড হারবারে নিয়েছে, দুটোকে ছেড়ে দিন। মুরগি লড়াইয়ের সময় ছুরি ধরে দুটোকে ছেড়ে দেয়, আপনাদের দিকে মুরগি লড়াই হয়? হয় তো দুটোকে ছুরি ধরে ছেড়ে দিন, একটা শুভেন্দুর পায়ে কাট বেঁধে দিন, আর একটা মমতার পায়ে কাট বেঁধে দিন, লড়াই হোক। তাতে যে তর্ক বিতর্ক হবে, সেখানে কাজের কথা নেই, সেখানে কৃষকের বাঁচার কোনো দিশা নেই, সেখানে টেট কবে হবে, বেকার কবে কাজ পাবে, আমাদের খাদ্য সুরক্ষার ভবিষ্যৎ কি, এসব কোনো কথা নেই। না শুভেন্দুর মুখ থেকে, না মমতার মুখ থেকে, না দিলীপ ঘোষের মুখ থেকে, কোথাও আপনি এইসব কথা পাবেন না। আমাদের ক্ষেত মজুরের ঘরের ছেলে পুলে 1 বছর স্কুলে যায়নি, আর পড়াশোনা কিছু মনে আছে? মনে আছে? আর কিছু পতিত হয়ে গেল, ছেলেপুলেরা পতিত হয়ে গেল। 1 বছর স্কুল বই লেখাপড়ার সঙ্গে যোগ নেই। কোনদিন মমতা ব্যানার্জি বলছে না স্কুল খুলতে হবে, কোনদিন দিলীপ ঘোষ বলছে না স্কুলটা খুলতে হবে। বাজার খুলছে, বিহারে বিধানসভার ভোট হচ্ছে, বড় বড় নেতাদের নিয়ে রোড শো হচ্ছে, আমরা তো এখন বাঁচার তাগিদে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দেশকে বাঁচাতে হবে, কৃষিকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, খাদ্য নিরাপত্তাকে রক্ষা করতে হবে। আমাদের সামনে কোনো পথ নেই। কিন্তু বেকারের কাজের কথা, কলকারখানা স্থাপনের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, খাদ্য সুরক্ষার কথা, 100 দিনের কাজ নয় 200 দিন কাজ দিতে হবে বলছে তৃণমূল, বলছে বিজেপি।
বিজেপি তো ইচ্ছে করলে 100 দিনকে 200 দিন করতে পারে, করতে। শুধু গরিবের ভোটটাকে মনে করে লুটের মাল, নানা রকম প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে, ভয় দেখিয়ে, জাতপাতের প্রশ্ন, ধর্মের প্রশ্ন, আর এদের মধ্যে অনৈক্য তৈরি করে কোন রকম রাজনীতির খেলায় এগিয়ে যাওয়া। ধর্ম আমাকে খাওয়াবে না। আর এই নেতারা আর খবরের কাগজ আর মিডিয়া যা নিয়ে চর্চা করছে, তাতেও আমাদের জীবন নিরাপদ নয়। তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে, আমাদের কথা তো অন্য কেউ বলবে না, প্রায় 60 জনের মতো কৃষক ইতিমধ্যে প্রাণ দিয়েছেন। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যা আমরা ভাবতে পারছি না, ওই ঠান্ডাটা কত ঠান্ডা। আমাদের 1 ডিগ্রি দেখার অভ্যাস কারণ নেই। তার মধ্যে বৃদ্ধ, বৃদ্ধা, বাচ্চা কাচ্চা, কৃষক, ক্ষেত মজুর, তারা যে লড়াইটা করে যাচ্ছেন, সেই লড়াই আমাদের এখানেও লড়তে হবে। কৃষকের ফসলের দামের জন্য, সহায়ক মূল্যের জন্য লড়াই লড়তে হবে। 1888 টাকা আদায় করেই থাকতে হবে। আর ক্ষেত মজুরের 200 দিন কাজ, 600 টাকা প্রতিদিন কাজের বিনিময়ে মজুরি, সেই লড়াইটাও আমাদের লড়তে হবে। এছাড়া আমাদের সামনে কোনো পথ নেই। সেই লড়াই যাতে কোমর বেঁধে লড়তে পারেন, তার জন্য আপনারা এত মানুষ এখানে সমবেত হয়েছেন। আপনারা ফিরে গিয়ে গ্রামে গ্রামে এই লড়াইকে জোরদার করবার জন্য, শক্তিশালী করবার জন্য প্রত্যেকে একজন কর্মী, একজন স্বেচ্ছাসেবকের মতো ভূমিকা পালন করুন। যা সময় আছে, এই সময়ের ভেতরেই অনেক পরিবর্তন সম্ভব। আমি আপনাদের সকলকে লাভ দিলাম জানিয়ে আমার কথা শেষ।